নমস্কার, আমি রিয়াঙ্কা। বাংলা সাহিত্যের এক রোমাঞ্চকর ভূতের গল্প নিয়ে আবার এসে উপস্থিত হলাম আপনাদের কাছে। আজকের গল্প অনিশ দেবের লেখা ঠিক 10টায় ট্রেন এসেছিল। গল্প পাঠ ও লেখকের চরিত্রে সপ্তর্ষি এবং গল্পের অন্যান্য চরিত্রে প্রসেনজিৎ। গল্প শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, গল্পটি যদি আপনাদের শুনে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দেবেন। আপনাদের হাত ধরে যাতে অন্য বন্ধুরাও এই গল্পটি শুনতে পায় তার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করবেন। ঘটনাটা আমি ভুলতে পারিনি, বোধহয় ভোলা যায় না বলেই আর বারবার প্রশ্ন জাগে নিজের মনে। সেদিন আমি ঠিক দেখেছিলাম তো? না, একটু ভুল হলো। সেদিন নয়, সে রাতে আমি ঠিক দেখেছিলাম তো। স্টেশনটার নাম সাতবহিনী। জীবনে কখনো তার নাম শুনিনি, তবে তাতে কোনো অসুবিধে নেই। নাম না জানা জায়গা চষে বেড়ানোই আমাদের কাজ। সেসব জায়গার জিনিস বিক্রি করার মধ্যে একটা অন্যরকম মজা আছে। আমাদের কোম্পানি একটা অদ্ভুত যন্ত্র বের করেছে। যন্ত্রটার কাজ হলো মশা মাছি পোকা মাকড় তাড়ানোর। দেখতে ছোট, অনেকটা সেলুলার ফোনের মতো। ভেতরে যত রাজ্যের ইলেকট্রনিক সার্কিট, তবে যন্ত্রটা কাজ করে আল্ট্রাসনিক নীতিতে, অর্থাৎ শব্দোত্তর তরঙ্গ তৈরি করে এমন কাণ্ড বাঁধিয়ে দেয় যে মশা মাছি পোকা মাকড় সেই শব্দ শুনে পরিত্রাহী চিৎকার করে পালাতে থাকে। অথচ মানুষের কান সেই শব্দ মোটেই শুনতে পায় না। বিজ্ঞান আমি জানি না, বুঝি না, কিন্তু যন্ত্রটা খদ্দেরকে গছাতে হলে তার ভেতরকার ব্যাপার স্যাপার সম্পর্কে খানিকটা অন্তত আইডিয়া থাকা দরকার। তাই ঠিক সেইটুকুই আমাদের কোম্পানির একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে জেনে নিয়ে মোটামুটি মুখস্থ করে নিয়েছি। কোম্পানির সঙ্গে কথা ছিল, গোমো, বারডিহি আর ডেহরিয়ান সন্স এই বেল্টটা আমি 2 সপ্তাহে কভার করব। মাইনে ছাড়াও আমাদের কমিশনের ব্যাপারটা বেশ অ্যাট্রাক্টিভ। তাই যথেষ্ট উৎসাহ নিয়ে ট্যুরে বেরিয়ে পড়েছিলাম। প্রথমে হাওড়া থেকে চলে গেছি গোমো জাংশন। সেখানে 3-5 কাজ করেছি। তারপর একদিন বিকেলে গোমো থেকে পাটনা হাতিয়া এক্সপ্রেস ধরে রাত 9টা সাড়ে 9টা নাগাদ পৌঁছে গেছি বারডিহি। সেই যন্ত্র বিক্রি করতে পারিনি। কে জানে, কপালটাই বোধহয় খারাপ ছিল। তাই 3 দিনের পরই মনমরা অবস্থায় চড়ে বসেছি বারডিহি ডেহরিয়ান সন্স প্যাসেঞ্জারে। জায়গা দুটো দূরত্ব মাত্র 140 কিলোমিটার, কিন্তু টিকটিক করে চলা গদাই লস্করি প্যাসেঞ্জার ট্রেন যে বেশ লেটে পৌঁছবে সেটা গোড়া থেকেই মালুম হয়েছিল। শীতের সময়, তাই ডাল্টনগঞ্জ পেরোতে না পেরোতেই বাইরেটা অন্ধকার হয়ে গেল। মাঠঘাট গমের ক্ষেত যা কিছু দেখেছিলাম সব মুছে গেল। গাড়োয়া রোড জাংশন পেরোতেই আমার একটু তন্দ্রা মতো এসেছিল। হঠাৎই কোমরের আটা পেজারটা পিপ পিপ করে বাঁশি বাজিয়ে আমাকে জাগিয়ে দিল। তাড়াহুড়ো করে যন্ত্রটা চোখের সামনে তুলে ধরতেই মেসেজটা চোখে পড়ল। হেডকোয়ার্টারের নির্দেশ এসেছে, এখনই বারডিহিতে ফিরে যেতে হবে। সেখানে একটা কোম্পানি জরুরি ভিত্তিতে 25 পিস পোকামাকড় তাড়ানোর যন্ত্র চাইছে। বারডিহির কাজ সেরে তারপর যেন আমি ডেহরিয়ান সন্স রওনা হই। ইলেকট্রনিক্স কমেই যে বিরক্তিকর হয়ে উঠেছে, পেজার এবং সেলুলার ফোন তার জ্বলন্ত প্রমাণ। শীতের সন্ধ্যে প্যাসেঞ্জার ট্রেনে যে শান্তিতে একটু ঝিমবো তারও উপায় নেই। কিন্তু বিরক্তির সঙ্গে সঙ্গে সামান্য প্রলোভন উকি দিয়েছিল আমার মনে, কারণ 25 পিস যন্ত্র বিক্রি কমিশন
নিতান্তই ফেলনা নয়। বারডিহিতে কোথায় যেতে হবে সেই হদিশও পাওয়া গেল বেজারে। এখন শুধু ট্রেন থামলেই নেমে পড়ার অপেক্ষা। কম্বল মুড়ি দেওয়া দেহাতি এক সঙ্গীকে বার দিনে ডাকাডাকি করে তারপর জানতে পারলাম পরের স্টেশন সাতবাহিনী। অগত্যা ট্রেন থামতেই হাড় কাঁপানো ঠান্ডায় নেমে পড়লাম সাতবাহিনীতে। সাতবনের কোনো কাহিনী থেকে এই স্টেশনের নাম রাখা হয়েছে কিনা কে জানে, তবে যেখানে আমি নামলাম তা স্টেশন না শ্মশান বোঝা দেয়। আমার সঙ্গে একটা হাত ব্যাগ আর একটা বিশাল ভারী সুটকেস। সুটকেসে রয়েছে আমাদের যন্ত্র ইনসেক্ট সেন্টিনেল, যাকে আমরা সংক্ষেপে আইএস বলি। শীতের ভারী বাতাসে করুণ হুইসেল বাজিয়ে ট্রেন ছেড়ে গেল। আমি একা দাঁড়িয়ে রইলাম কাঁকড় ছড়ানো নিচু প্ল্যাটফর্মে। এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেলাম না, শুধু কুয়াশা আর ঠান্ডা বাতাস আমাকে জড়িয়ে রইল। ভূতে আমার তিলমাত্র বিশ্বাস নেই। তাছাড়া ট্রাভেলিং সেলসম্যানদের ভূতের ভয় থাকলে চলে না। কিন্তু স্বীকার করতে লজ্জা নেই, সাতবাহিনীর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চারপাশটা কেমন ভুতুরে ভুতুরে ঠেকছিল। প্ল্যাটফর্মে টিমটিম করে দুটো ন্যাড়া বাল্ব জ্বলছিল। দেখে মনে হচ্ছিল ওদেরও শীত করছে, আর কুয়াশার চাপে ওদের আলো বেশি দূর ঠিকরে যেতে পারছে না। সামনে পেছনে তাকালে গাঢ় অন্ধকার, তার ফাঁক পুকুরে কোথাও একটা কি দুটো আলোর ফুটকি, আর আকাশে আধখানা চাঁদ, তাকে ঘিরে সহচর কয়েকটি তারা। একটা অদ্ভুত ধরনের ডাক আমার কানে আসছিল, তবে ঝিঝি নয়, হয়তো অন্য কোনো পোকামাকড়। মাঝে মাঝে একটা কনকনে বাতাসের ঢেউ আমার জ্যাকেট সোয়েটারে অন্তর্মহল পর্যন্ত ঢুকে পড়ে একেবারে কাঁপিয়ে দিচ্ছিল। প্ল্যাটফর্মের ওপরে খানিকটা দূরে একটা ছোট ঘর গোছের ব্যাপার চোখে পড়ল। বোধহয় স্টেশন মাস্টারের ঘর। সে যাই হোক, আগে ওখানে গিয়ে আশ্রয় নেওয়া দরকার, নইলে এই ঠান্ডায় নির্ঘাত স্ট্যাচু হয়ে যেতে হবে। সুটকেস আর ব্যাগ তুলে নিয়ে ঘরটার দিকে হাঁটা দিলাম। শীতের কামড়ে হাত পায়ের জোরগুলো প্রায় অকেজো হয়ে যাবার জোগাড়। গায়ের জোরে নয়, স্রেফ মনের জোরে এগিয়ে চললাম। বারবার তেনজিং আর হিলারির কথা মনে পড়ছিল। মনে হচ্ছিল আমার চারপাশে বরফ পড়ছে। ঘরের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। এমন সময় গাঢ় অন্ধকারের আড়াল থেকে একটা অদ্ভুত প্রাণী আমার সামনে এসে দাঁড়ালো। প্রাণী বলছি কারণ তার সারাটা শরীর কম্বল দিয়ে ঢাকা, অনেকটা কম্বন্ধের মতো, তবে মাথার কাছটা সামান্য ফাঁক লক্ষ্য করলাম। সেই ফাঁকের ভেতর দুটো চোখ স্পষ্ট জলজল করছে। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। কে এই মানুষটা? कहाँ जाओगे महाराज? জড়ানো ভারী গলায় কম্বন্ধ প্রশ্ন করল। আমি কোনো রকমে তাকেও বোঝালাম যে আমি বারডিহি ফিরতে চাই। তাতে জানতে পারলাম সকাল 7:15 আগে কোনো ট্রেন নেই, কারণ ডেরিয়ান সন্স বারডিহি প্যাসেঞ্জার ওই সময় সাতবাহিনীতে আসে। তারপর সে জড়ানো গলায় বলল, कोई बात नहीं, রাতটা মাস্টারজির কমরায় থেকে যান। আমি যেন সেই নেমন্তন্নের অপেক্ষায় ছিলাম। সুতরাং আর এক মুহূর্তও সময় নষ্ট না করে ঢুকে পড়লাম মাস্টারজির ঘরে। ভেজানো দরজা ঠেলে ঘরে ঢুকতেই কেমন অদ্ভুত একটা শিহরণ খেলে গেল আমার শরীরে। ঘরটা যেমন বিচিত্র, তেমনই বিচিত্র ঘরের 3 জন মানুষ। জানি এরপর আমি যা বলবো সেটা বিশ্বাস হওয়া কঠিন, কিন্তু আমার মিথ্যে বলার কোনো উপায় নেই। ঘরের ভেতরে ঢুকতেই আমার মনে হলো ঠান্ডাটা যেন বেশ কয়েক গুণ বেড়ে গেল।
আজও মনে পড়ে। ব্যাপারটাতে আমি বেশ অবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু পোর খাওয়া সেলসম্যানের সহজাত স্মার্টনেসের অবাক ভাবটাকে চট করে সামনে নিলাম। তারপর ঘরে হাজির 3 জন মানুষের দিকে তাকিয়ে কাষ্ঠ হেসে ঢুকে পড়লাম ঘরের অন্দরে। তারপর দরজাটা আবার ভিজিয়ে দিলাম। চুন সুরকির গাঁথনি দিয়ে তৈরি ঘরটার মাপে মাঝারি, হয়তো 10x15 হবে। ঘরের মাথায় টিনের চাল, সেখান থেকে একটা উলঙ্গ বাল্ব ঝুলছে। ভোল্টেজ কম থাকায় তার আলোটা কেমন লালচে দেখাচ্ছে। বাল্বের প্রায় গা ঘেঁষে ঝোলানো রয়েছে একটা বড় মাপের সিলিং ফ্যান। বাল্বটা ফ্যানের ওপর দিকটায় থাকায় ঘরের মেঝেতে আর দেওয়ালে ফ্যানটা বিচিত্র ছায়া পড়ছে। একটা ব্লেডের ছায়া ঘরের মানুষগুলোর গায়ের উপর দিয়ে চলে গেছে দেওয়াল পর্যন্ত। ঘরের জানলা দুটো, কিন্তু ঠান্ডার জন্য দুটোই বেশ ভালো করে বন্ধ করে দেওয়া হয়েছে। ঘরের বাঁ দিক ঘেঁষে বেশ বড় মাপের চৌকো কাঠের টেবিল, তার একদিকে একটা সাবেকি চেয়ার, মাস্টারজি চেয়ার। তার পাশেই একটা যন্ত্র রাখা রয়েছে, বোধহয় খবর পাঠানোর টরেটক্কা যন্ত্র। টেবিলে বেশ কিছু কাগজপত্র ডাই করা রয়েছে, তারই মাঝে একটা বড় মোমবাতি দাঁড় করানো, আর টেবিলের শেষ প্রান্তে একটা কালো রঙের ধুলো পড়া টেলিফোন। চেহারা দেখে মনে হয় না গত 5 বছরে ওটা কখনো বেজে উঠেছে। টেবিলের এপাশে আরও দুটো চেয়ার, কাঠ, পেরেক আর টিনের পাত দিয়ে যথাসত্ত্ব তাপ্পি মারা। তারই একটা হাতলে একটা নস্যি রঙের কম্বল ভাঁজ করে রাখা। কম্বলের কাছাকাছি কয়েকটা মশা উঠছে, পিনপিন করে শব্দ হচ্ছে। ঘরের 3 জন মানুষ এক কোণে গোল হয়ে দাঁড়িয়ে নিজেদের মধ্যে চাপা গলায় কথা বলছিল। তাদের ঘিরে সিগারেট অথবা বিড়ির ধোঁয়া উঠছিল। আমার কাষ্ঠ হাসির উত্তরে একজন উষ্ণ অভ্যর্থনা জানালো আমাকে। आइए साहब आइए, बेफिक्र रहिए, ट्रेन टाइम पे आ जाएगी। কথায় বোঝা গেল এই ঘরটা বেশ কিছুদিন ধরেই ওয়েটিং রুমের ভূমিকা পালন করছে। দিনে না হোক অন্তত রাতের বেলায়, নইলে আমাকে দেখা মাত্রই ট্রেন সময় মতো এসে যাবে এ কথার ঘোষণার মানে কি? শীতের প্রকোপ বেড়ে উঠতেই বেশ খানিকটা অবাক হলাম, কিন্তু তার চেয়েও বেশি অবাক হলাম ঘরের মানুষগুলোকে দেখে। আগেই বলেছি, ভূতের উপরে আমার বিন্দু মাত্র আস্থা নেই, আর এই 3 জনকে দেখে মোটেই চোর ডাকাত বলে মনে হচ্ছিল না। কিন্তু তার সত্ত্বেও আমি অবাক হলাম, কারণ 3 জনের পোশাক আশাক একেবারে 3 রকমের। মানে দেখেই বোঝা যাচ্ছিল এই 3 জনের শিক্ষা দীক্ষার রুচি সচ্ছলতা এসবের মধ্যে কোনো মিলই নেই। অথচ ওরা 3 জনে কাছাকাছি গোল হয়ে দাঁড়িয়ে বেশ ঘনিষ্ঠভাবে কথা বলছে। প্রথম জন, যিনি আমাকে অভ্যর্থনা জানিয়েছিলেন, হঠাৎই টেবিলের কাছে গিয়ে সাবেকি চেয়ারটায় বসে পড়লেন। অর্থাৎ তিনিই বোধহয় মাস্টারজি। তার পরনে গরম কাপড়ে তৈরি কালচে রঙের প্যান্ট, গাঢ় সবুজ সোয়েটারের ওপরে ঘন নীল রঙের প্রিন্স কোট এঁটে বসেছে। চেহারাটা মোটার দিকে হওয়ায় কোটটা মধ্যপ্রদেশের বরাবর যথেষ্ট ফুলে রয়েছে। কোটের পকেট থেকে উকি মারছে দোমড়ানো কোচকানো একটা রুমাল, আর 2 আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট। মাস্টারজির রং ময়লা, গলায় মাথায় মাফলার, গোলগাল মুখে বয়সের ভাঁজ, ঠোঁটের ওপরে কাঁচা পাকা ঝাঁট গোঁফ, ভুরু জোড়া প্রায় গোফেরই আত্মীয়। মাথার যেটুকু দেখা যাচ্ছে তাতে বোঝা যায় ভদ্রলোকের অবস্থা একরকম ইন্দ্রলুপ্ত। মাস্টারজি শব্দ করে নাক টানলেন কয়েকবার, তারপর পকেটের রুমাল দিয়ে নাকটিকে বাগিয়ে ধরে কষে ঝাড়া দিলেন 2 বার। রুমাল পকেটে রেখে সিগারেটের 2টো টান দিয়ে
একটু সামলে নিয়ে আমাকে হিন্দিতে বললেন, বসুন, ওই চেয়ারটায় বসুন। হাতলে কম্বল ঝোলানো চেয়ারটিকে পেরিয়ে আমি পরের খালি চেয়ারটার কাছে গেলাম। হাতের সুটকেস ও ব্যাগ মেঝেতে নামিয়ে রেখে বসে পড়লাম চেয়ারে। প্রায় সঙ্গে সঙ্গেই ঠান্ডায় শিউরে উঠলাম। পাশের চেয়ারের কম্বলটা আমার গায়ে দিতে ইচ্ছে করলো, কিন্তু কার না কার কম্বল গায়ে দেওয়া ঠিক হবে না, এই কথা ভেবে চুপ করে রইলাম। ঠিক তখনই ঘরের বাকি দুজন মানুষ টেবিলের কাছে এসে দাঁড়ালো। আমার দুপাশে দুজন, বাল্বের আলোয় ওদের অদ্ভুত ছায়া পড়ছে টেবিলে, মেঝেতে। একজনের চেহারা নিতান্তই কুলিকামিন গোছের, গায়ের জামা কাপড়ও সেই রকম, মোটা সোটা কুচকুচে কালো রং, চোখ লালচে, গা থেকে কেমন একটা বোটকা গন্ধ বেরোচ্ছে। দু আঙুলের টিপে ধরা একটা বিড়ির শেষ টান দিয়ে সেটা ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। কিন্তু তৃতীয় জনের চেহারার পোশাক তাক লাগিয়ে দেওয়ার মতো। ফর্সা সুন্দর মুখে আভিজাত্যের ছাপ, পরিষ্কার করে দাড়ি গোঁফ কামানো, বয়স 35-36 হবে। পরনে হালকা ছাই রঙে 3 পিস স্যুট, গলায় টাই, চোখে রিমলেস চশমা। ভদ্রলোকের ডান হাতের মধ্যমা আর অনামিকায় সোনা বাঁধানো দুটো পাথরের আংটি, আর কপালের বাঁ দিকে একটা বড় লালচে তিল। চেয়ারে বসে খানিকটা স্বস্তি পেয়েছিলাম, তবে শীত একটুও কমেনি। তার ওপর ওই অদ্ভুত ঘরের ওই 3 জন মানুষের জোট আমাকে হতবাক করে দিয়েছে। কিন্তু উপায় কি? রাতটা 4 জনে মিলেই কাটাতে হবে। সিগারেটের তেষ্টা পাওয়ায় একটা সিগারেট বের করে লাইটার জেলে ধরলাম। সিগারেটের সুখ টান দিয়ে কিছুক্ষণ চুপচাপ কেটে যাওয়ার পর কি বলবো ভাবছি, এমন সময় মাস্টারজি আমাকে বিপদ থেকে বাঁচালেন। বললেন, আপনাকে দেখে সেলসম্যান বলে মনে হচ্ছে। আশ্চর্য, কি করে উনি বুঝলেন আমি সেলসম্যান? এই 5 বছর সেলসে চাকরি করে করে আমার চেহারায় কি সেলসম্যানের স্পষ্ট ছাপ পড়ে গেছে? সেরকম কোনো ছাপ আবার হয় নাকি? আমার অবাক ভাব দেখে চাপা হাসলেন মাস্টারজি। ছোট হয়ে আসা সিগারেটটা টেবিলে রাখা একটা ভাঙা অ্যাস্ট্রেতে গুজে দিয়ে বললেন, অবাক হবার কিছু নেই। প্যাসেঞ্জার দেখে দেখে আমার চোখ এক্সপার্ট হয়ে গেছে। তা কি বিক্রি করেন আপনি? আমি এবার একটু উৎসাহ পেলাম। মাস্টারজিকে ইনসেক্ট সেন্টিনেলের কথা বললাম। ভাবলাম, যাকে আমার যন্ত্রের গুণপান জাহির করেই ঘন্টা 3-4 কাটিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু তার আগে আমার বাঁ দিকে দাঁড়ানো স্যুট পরা ভদ্রলোক ধপ করে বসে পড়লেন দ্বিতীয় খালি চেয়ারটায়। সামান্য হেসে বললেন, আমিও একসময় এই লাইনে ছিলাম। সোলার ল্যান্টার্ন মানে সৌর লণ্ঠন বিক্রি করতাম। আপনি হয়তো নাম শুনে থাকবেন, চ্যাম্পিয়ন ব্র্যান্ড সোলার ল্যান্টার্ন। নাম না শুনে থাকলেও আমি সৌজন্য দেখিয়ে ঘাড় নাড়লাম। ওকে একটা সিগারেট অফার করতেই মাথা নেড়ে না বললেন। বাইরে ট্রেনের হুইসেল শোনা গেল। ঘটাৎ ঘট শব্দ তুলে ঝড়ের বেগে ছুটে গেল কোনো এক এক্সপ্রেস ট্রেন। ঘরটা থরথর করে সামান্য কেঁপে উঠল। মাথার উপরে বিশাল পাখাটা এপাশ ওপাশ তুলে উঠল। তার ব্লেডের ছায়া ঘরের মেঝেতে জীবন্ত প্রাণীর মতো নড়তে লাগলো। ট্রেনের হুইসেল শোনা গেল আবার, বহু দূর থেকে ভেসে এলো, আর তার ছুটে যাবার শব্দ মিলিয়ে গেল ধীরে ধীরে। যতদূর জানি কোনো স্টেশন দিয়ে থ্রু ট্রেন পাস করাতে হলে সিগন্যাল সবুজ করে দিতে হয়। মাস্টারজি তো আমাদের সঙ্গেই বসে আছেন, তাহলে সিগন্যালের কাজটা করলো কে? কে আবার? জগমোহন, আমার পোর্টার। ভদ্রলোকের দিকে আশ্চর্য ক্ষমতা।
না বলা প্রশ্নও দিব্যি টের পেয়ে যান। আমি কৌতূহলের নজরে তাকে জরিপ করলাম, কিন্তু অস্বাভাবিক কিছুই চোখে পড়ল না। জগমোহন নিশ্চয়ই প্ল্যাটফর্মে দেখা কম্বল মুড়ি দেওয়া সেই সম্বন্ধ। আর এখন আমার ডান দিকে জুবুথুবু হয়ে দাঁড়িয়ে আছে তারই কোনো ভাইরা ভাই। এই লোকটার পরিচয় কোনো আঁচ করতে পারিনি। প্রায় সঙ্গে সঙ্গে হেঁচকি তুলে হাসলেন মাস্টারজি। রুমাল বের করে বেশ জোরে নাক ছেড়ে বললেন, এ হলো রামাইয়া, গাংম্যান, মানে এক সময় গাংম্যান ছিল। বছর 4 হলো চাকরি ছেড়ে দিয়েছে। কাছাকাছি ঝোপড়িতে থাকে, মাঝে মাঝে আমার সঙ্গে গল্প করতে আসে, এই বিরজু বাবুর মতো। কথা শেষ করে ফিটফাট প্রাক্তন সেলসম্যানের দিকে হাত দেখালেন মাস্টারজি। ভদ্রলোক হাত জোর করে নমস্কার জানালেন আমাকে। বললেন, আমার নাম ব্রিজমোহন শ্রীবাস্তব। আমিও প্রতি নমস্কার করে নিজের পরিচয় দিলাম। আমাদের গল্পগুজব চলতে লাগলো, তার মাঝে মাঝে সিগারেট। আমি ভাঙা ভাঙা হিন্দিতে কাজ চালাচ্ছিলাম, শুধু রামাইয়া নীরব শ্রোতা হয়ে দাঁড়িয়ে রইল। ওর কম্বল ঘিরে মশার দল পিনপিন করে উঠছে, কিন্তু তাতে ওর কোনো ভ্রুক্ষেপ নেই। কথাবার্তার ফাঁকে একবার হাত ঘড়ি দেখলাম, সবে 9:30। সেটা লক্ষ্য করে মাস্টারজি বললেন, এরই মধ্যে ঘড়ি দেখছেন? আপনার ট্রেন তো সেই সকালে আছে। ব্রিজমোহন শ্রীবাস্তব হাসলেন সেই কথা শুনে। সে বললেন, এর মধ্যে বোর হয়ে গেলেন? আমাদের বোর হলে চলে না। আমাদের ট্রেন আসবে সেই রাত 10টায়। আমাদের মানে কাদের? ব্রিজমোহনের সহযাত্রী কি আর কেউ রয়েছে? তাছাড়া রাত 10টায় কোন ট্রেনই বা আসবে? কোথায় যাওয়ার ট্রেন? একটা শীতের ঢেউ পাক খেয়ে গেল আমাকে ঘিরে। শ্রীবাস্তবের মুখ চোখ কেমন অদ্ভুত লাগছিল আমার। যখন উনি কথা বলছেন, হাসছেন, তখন সব কিছু ঠিকঠাক মনে হলেও ওর চোখ জোড়ায় কোনো রকম ছায়া পড়ছে না। চোখ দুটো যেন মরা কই মাছের মতো, তীক্ষ্ণ অথচ প্রাণহীন। হঠাৎই আমার কোমরের কাছ থেকে পিপ পিপ শব্দ উঠল। আবার সেই হতচ্ছাড়া পেজার। দেখি এবার কি খবর পাঠালো হেডকোয়ার্টার। শ্রীবাস্তব এবং ম্যাজিস্ট্রেট প্রায় একই সঙ্গে বলে উঠলেন, কি পেজার নাকি? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। তারপর যন্ত্রটা কোমর থেকে খুলে নিয়ে ধরলাম চোখের সামনে। মেসেজ রিসিভ করতে গিয়ে অবাক হলাম। কোথায় মেসেজ? শুধু সারি সারি জিজ্ঞাসা চিহ্ন ফুটে উঠেছে পেজারে। বহু চেষ্টা করেও অদ্ভুত মেসেজ আমি পাল্টাতে পারলাম না। মাস্টারজি টেবিলের ওপরে আমার ঠিক উল্টো দিকে বসে আছেন। পেজারের মেসেজ কোনো মতে ওর দেখতে পাবার কথা নয়, কিন্তু উনি গলা খেকানি দিয়ে বললেন, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি কখন যে কি করে বসে কোনো বিশ্বাস নেই। তবে ওই জিজ্ঞাসা চিহ্নই জীবনের সার কথা। তুলসীদাস বলে গেছেন, মায়া ছায়া একসি, বিরলা জানে কোয়ে, ভাগদা পাছে লাগে, সম্মুখ ভাগে সোয়ে। মানে মায়া ছায়া একই। শেষটা উনি বিড়বিড় করে কি যে বললেন কিছুই বুঝতে পারলাম না। অবশেষে ক্ষান্ত হয়ে পেজারটা আবার গুজে রাখলাম কোমরে। রামাইয়া ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলল। ভোটকা গন্ধটা আমার নাকে এসে ঝাপটা মারল। আমার গা গুলি উঠল। অথচ বাকি দুজন দিব্যি নির্বিকার। ওদের দেখে মনে হচ্ছে ওরা যেন কোনো একটা ঘটনার জন্য অপেক্ষা করছেন।
ট্রেনের জন্য নয়, অবশ্য মাস্টারজি ট্রেন ধরার কথাও নয়। শ্রীবাস্তব হাত নেড়ে মশা তাড়ানোর চেষ্টা করছেন। আমি আবার একটা ছুতো পেয়ে একেবারে পাক্কা সেলসম্যানের ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়লাম। ঝুঁকে পড়ে সুটকেস খুলে একটা যন্ত্র বের করে নিলাম। কে বলতে পারে, যন্ত্রটা দেখে শুনে মাস্টারজি আর শ্রীবাস্তব হয়তো একটা করে কিনে ফেলতে পারেন। তাছাড়া কোম্পানির প্রচার তো খানিকটা হবেই। একটা আইএস মাস্টারজি টেবিলে রেখে যন্ত্রটার গুণাগুণ সম্পর্কে 7 কাহুন বক্তৃতা শুরু করে দিলাম। মাস্টারজিকে 3 নম্বর সিগারেট অফার করে বললাম, যন্ত্রটা চালু করলে এর অ্যাকশন দেখতে পাবেন। এই ঘরের সব কটা মশা পালিয়ে গিয়ে একেবারে রেল লাইনে গিয়ে শেল্টার নেবে। মাস্টারজি সিগারেটের ধোঁয়া ছেড়ে বার কয়েক নাক টানলেন। ব্রিজমোহন শ্রীবাস্তবের সঙ্গে তার চোখাচোখি হলো। লক্ষ্য করলাম ওদের দুজনের চোখেই কৌতুক। সেটা আমার আইএসের প্রতি তাচ্ছিল্য কিনা বুঝতে পারলাম না। মাস্টারজি বিড়বিড় করে বললেন, মশার জন্য আমাদের খুব একটা অসুবিধা হয় না, তবু আপনি যখন বলছেন তখন চালু করুন। শীত ভুলে গিয়ে আমি যন্ত্রটাকে ঘরের সুইচ বোর্ডের কাছে নিয়ে গেলাম। প্লাগ পয়েন্টের মেইন্স কার্ডের প্লাগটা গুজে দিয়ে যন্ত্রটাকে বসিয়ে দিলাম মেঝেতে। তারপর মাস্টারজি আর শ্রীবাস্তবের দিকে অহংকারী ম্যাজিশিয়ানের ভঙ্গিতে তাকালাম। এইবার হাত দুটো শব্দ করে ঝেড়ে নিয়ে একটু হেসে আইএসএর সুইচটা অন করে দিলাম। বিপর্যয়টা শুরু হলো সঙ্গে সঙ্গে। আল্ট্রাসনিকের প্রকোপে পিন পিন করে ওরা মশা যথারীতি পালাতে শুরু করলো ঠিকই, তবে বাকি 3 জন মানুষও অদ্ভুত আচরণ শুরু করে দিল। জ্বলন্ত সিগারেট ছুঁড়ে ফেলে দিয়ে মাস্টারজি তড়াক করে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলেন। 2 কানে আঙুল ঠেসে ধরে মুখ বিকৃত করে চিৎকার করে উঠলেন, बंद कीजिए साहब, उस शैतान मशीन को बंद कीजिए। শ্রীবাস্তবের আভিজাত্য তখন কোথায় উবে গেছে। 2 কানে হাত চেপে লাফিয়ে উঠেছেন তিনিও, আর জড়ানো স্বরে চিৎকার করে কি সব বলছিলেন। রামাইয়া পাগলা কুকুরের মতো দাপাদাপি করে ঘরময় দৌড়াতে শুরু করে দিয়েছে। মাঝে মাঝে লাফিয়ে উঠছে শূন্যে। সব মিলিয়ে সে এক বিভৎস অবস্থা। অবাক ভাবটা কোনো রকমে কাটিয়ে উঠে আমি চট করে আইএসের সুইচটা অফ করে দিলাম। যন্ত্রটায় তো এমন কোনো গোলমাল নেই যাতে আল্ট্রাসনিকে মানুষের কোনো অসুবিধে হবে। তাছাড়া আমার তো কিছু হয়নি। তাহলে এই 3 জন মানুষ এরকম অদ্ভুত আচরণ করলো কেন? মাস্টারজি আবার নিজের চেয়ারে বসে পড়েছেন। মাথা ঝুঁকিয়ে বড় বড় শ্বাস ফেলছেন। শ্রীবাস্তব একটা চেয়ারের পিঠে হাত রেখে একরকম যেন ধুঁকছেন, আর রামাইয়া ঘরের মেঝেতে বসে মাথা ঝাঁকাচ্ছে আর মাঝে মাঝে ভয়ার্ত চোখে একটু দূরে রাখার যন্ত্রটার দিকে দেখছে। আমি খুব অপ্রস্তুত অবস্থায় পড়লাম। কি বলবো, কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। এমন সময় বহু দূর থেকে কোনো ট্রেনের হুইসেল শোনা গেল। হুইসেলের শব্দটা অনেকটা আর্ত চিৎকারের মতো শোনালো। আর ঠিক তখনই ঘরের সিলিং পাখাটা অতিকায় পেন্ডুলামের মতো ধীরে ধীরে দুলতে শুরু করলো। শ্রীবাস্তব উদ্ভ্রান্ত চোখে তাকালো মাস্টারজির দিকে। চাপা গলায় বলল, ট্রেন আসছে, আমাদের ট্রেন। মাস্টারজি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। সোয়েটার কোট টেনে টুনে ঠিকঠাক করে নিলেন, যেন এখনই কোথাও বেরোবেন। আর রামাইয়া তার ক্লান্ত দেহটাকে ভাঁজ ভেঙে কোনো রকমে দাঁড় করালো। আমি ঘড়ি দেখলাম, রাত 10টা হতে কয়েক সেকেন্ড বাকি। ট্রেনটা ছুটে আসার শব্দ পাওয়া যাচ্ছিল, কিন্তু তার ছোটার গতি
বিন্দু মাত্র কমছে না বলে আমার মনে হলো না। এরপর যা হলো তা কি করে আমি সইতে পেরেছি জানি না। রামাইয়া এক ভয়ঙ্কর চিৎকার করে উঠল। চোখের পলকে ওর মুখ মাথা ছিন্ন ভিন্ন তরমুজের মতো ফেটে চৌচির হয়ে রক্ত ছিটকে গেল চারপাশে। অথচ ওর কমবন্ধ দেহটা তখনও সোজা হয়ে দাঁড়িয়ে। আমার হাত পা থরথর করে কাঁপতে লাগলো। নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। তখন আমি জানি না এরকম অবিশ্বাস্য ঘটনা আরো ঘটবে। রামাইয়ার পর শ্রীবাস্তবের পালা। ওর চিৎকারটা অনেকটা ঘাড় মুটকে দেওয়া মুরগির মতো শোনালো, আর পাটকাঠি ভাঙার মতো মরমর শব্দ হয়ে ওর পেটের ওপর আড়াআড়ি তৈরি হয়ে গেল বীভৎস ক্ষতচিহ্ন। সুন্দর পোশাক আশাক রক্তে ভেসে গেল। প্যান্ট বেয়ে রক্তের ঢল গড়িয়ে পড়তে লাগলো মেঝেতে। সেই অবস্থাতেই এক ভয়ঙ্কর উল্লাস ফুটে উঠল শ্রীবাস্তবের চোখে মুখে। তিনি উত্তেজিতভাবে বলে উঠলেন, ট্রেন এসে গেছে, রাত 10টার ট্রেন। মাস্টারজি হাসলেন, উন্মাদের হাসি। হাসতে হাসতেই তার মাফলার জড়ানো গলাটা ফাঁক হয়ে গেল। মাথাটা ঝাঁকুনি দিয়ে ঘুরে গেল উল্টো দিকে, কিন্তু বাকি দেহটা সোজাসুজি আমার মুখোমুখি, অ্যাটেনশনের ভঙ্গিতে দাঁড়ানো। রক্ত ছড়িয়ে পড়ছিল টেবিলে, টেবিলের কাগজে। কোটের রং গাঢ় নীল হবার রক্তের দাগ তেমন করে বোঝা যাচ্ছিল না। ওই অবস্থাতেই মাস্টারজি কোটের পকেট থেকে রুমাল বের করে নাক ঝাড়লেন। সিলিং পাখাটা এখন আরো জোরে দুলছে। ওটার ব্লেডের ছায়া খেলা করে যাচ্ছে আমাদের চারজনের ওপর। মাস্টারজি চলুন, আর সময় নেই। শ্রীবাস্তব তাড়া দিলেন মাস্টারজিকে। তারপর আমার বিহল চোখের সামনে তিনটে রক্তাক্ত ক্ষতবিক্ষত মানুষ হাত ধরাধরি করে বেরিয়ে গেলেন ঘরের বাইরে। ট্রেনের শব্দটা তখনও প্ল্যাটফর্মে ঝড় তুলছে। চলে যাবার সময় মাস্টারজি পিঠটা আমি দেখতে পাচ্ছিলাম, আর দেখতে পাচ্ছিলাম পিঠের দিকে ফেরানো তার মুখটাও। সেখানে নানা জায়গায় রক্তের ছিটে আর প্রশান্ত ভঙ্গিতে দু চোখ বোঝা। মাস্টারজি ঠোঁট নেড়ে উঠল, माया छाया माया छाया बिरला जाने कोई जाने कोई। ওরা তিনজন প্ল্যাটফর্মের ওপর দিয়ে তীরের মতো ছুটে গেলেন রেল লাইনের দিকে। অন্ধকারে ওদের আর দেখা গেল না। ট্রেনের চাকার শব্দ রাতের অন্যান্য শব্দের গলা টিপে ধরল। বুক ফাটানো রক্ত হিম করা আর্ত চিৎকার করে উঠল ছুটন্ত ট্রেনের হুইসেল। তারপর সব চুপচাপ। শীতের বাতাস আর মশার পিনপিন শব্দ ঘিরে ধরছিল আমাকে। তার একটু পরেই বোধহয় আমি ঘরের দরজার কাছে টলে পড়ে গিয়েছিলাম। পরদিন বার্ডিহি ট্রেনে যখন উঠলাম তখন পুরোপুরি সুস্থ হইনি। পোর্টার জগমোহন আমাকে ট্রেনে তুলে দিয়েছিল। ওর কাছেই শুনেছি রাত 10টার ওই এক্সপ্রেস ট্রেনের তলায় গত 5 বছরে 3 জন সুইসাইড করেছে। মাস্টারজি, ব্রিজমোহন শ্রীবাস্তব আর রামাইয়া। যখন বেঁচে ছিল তখন ওরা কেউ কাউকে খুব একটা চিনত না, কিন্তু মারা যাবার পর কোনো কোনো রাতে ওরা 3 জন দেখা দেয় ওই ভাঙাচোরা ঘরটায়। তারপর একসঙ্গে ঝাঁপ দেয় ওই ভুতুড়ে এক্সপ্রেস ট্রেনের তলায়। এসবই জগমোহনের গা সওয়া হয়ে গেছে, তবে ট্রেনটাকে সে কখনো চোখে দেখেনি, শুধু তার শব্দ শুনেছে। এতক্ষণ শুনছিলেন অনিশ দেবের লেখা ঠিক 10টায় ট্রেন এসেছিল। গল্পপাঠ ও লেখকের চরিত্রে ছিলাম আমি সপ্তর্ষি, এবং গল্পের বিভিন্ন চরিত্রে ছিল প্রসেনজিৎ। পোস্টার ডিজাইনে সুমন।
গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করবেন। আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে জানাতে পারেন ভিডিওর কমেন্ট সেকশনে, অথবা যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজের সঙ্গে। ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আবার দেখা হবে সামনের শনিবার এক নতুন গল্প নিয়ে। আজ আসি, ভালো থাকবেন।